শাপলা চত্বর হত্যাকাণ্ডে দীপু বাবু রূপার জড়িত থাকার প্রমাণ 14 মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বেড়েছে কোটিপতি নারী এমপি, অনেকের হলফনামায় গরমিল, সুজন দুদক পুনর্গঠনের তাগিদ টিআইবি। হামের সাথে বাড়ছে নিউমোনিয়ার প্রকোপ, আরও 12 শিশুর মৃত্যু, ঢাকায় জোরদার হচ্ছে টিকা কার্যক্রম। ফিক্সিংয়ে জড়িত তদন্তে বাধা দেওয়ার দায়ে এক ক্রিকেটার সহ 5 জন নিষিদ্ধ। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। নির্বাচিত সরকার দায়িত্ব নেবার পর পুলিশের ওপর মানুষের আস্থা ফিরেছে, তাই পর্যায়ক্রমে সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। পরিবেশ আইন মেনে সিলেটের পাথর কোয়ারি থেকে কিভাবে পাথর ও বালু উত্তোলন করা যায় তার নিরূপণে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এই বৈঠকে। নজরানা চৌধুরীর রিপোর্ট। 24-এর 5ই আগস্টের পরপর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে হঠাৎ করেই সিলেটের পাথর কোয়ারিগুলো থেকে পাথর লুট করে দুর্বৃত্তরা। এরই পরিপ্রেক্ষিতে সরকারি পর্যায়ে আলোচনা শুরু হয়। উচ্চ আদালতও হস্তক্ষেপ করে এ বিষয়ে। তখন থেকে ওই এলাকার পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ আছে। এরকম পরিস্থিতিতে পাথর উত্তোলনের ভবিষ্যৎ নিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরিবেশ আইন মেনে কিভাবে পাথর উত্তোলন করা যায় সে বিষয়ে বিস্তারিত জানাতে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে এবং সিলেটের বিভাগীয় কমিশনারকে প্রধান করে এই বৈঠক থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। যে নদীগুলো সিলট্রেট হয়ে যাচ্ছে, যেখানে ওয়াটার ব্যারিকেড হয়ে যাচ্ছে, পাথর এবং বালি জমা হয়ে সেগুলো পরীক্ষা করবে। আর যে সমস্ত জায়গায় নদী ভাঙ্গনের কারণে আমাদের সীমান্ত পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা পরীক্ষা করবে। কি পরিমাণে কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে সে ব্যাপারে সাজেশন দিবে। দুর্বৃত্তায়ন না হয় এবং পাথর লুট না হয় সেগুলো তারা সাজেস্ট করবে। পাথর উত্তোলন প্রসঙ্গের বাইরে সাংবাদিকরা মাঠ পর্যায় থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরত নেওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। এ অবস্থায় অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রাখার কোনো প্রয়োজন নেই বলেও জানান তিনি। সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। চলতি মাসের মধ্যে পাথর উত্তোলন বিষয়ে কমিটির সুপারিশ আসলে জুনের প্রথম সপ্তাহে আবারও বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কোটিপতি সংসদ সদস্যের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। একই সঙ্গে কমেছে স্বল্প সম্পদশালী প্রতিনিধিদের হার। এমন তথ্য তুলে ধরেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন। এই সংবাদ সম্মেলনে সুজনের বিশ্লেষণ অনুযায়ী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত 50 জন সংসদ সদস্যের মধ্যে 37 জনের সম্পদের পরিমাণ কোটি টাকারও বেশি। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত 36 জনের 27 জন এবং 11 দলীয় জোটের 13 জনের মধ্যে 10 জন কোটিপতি। এই বিষয়ে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, অনেক প্রার্থীর হলফনামায় অসম্পূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই বাছাইয়ে নির্বাচন কমিশনের আরও দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত ছিল। নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ইসির আরও কার্যকর ভূমিকার দাবি জানিয়েছে সংগঠনটি। তথ্য দেওয়া হয়নি, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা সবাই যেন তথ্য দেয়। এবং আমরা অতীতে দেখেছি এই যে আয়কর বিবরণী দেওয়া হয় না, আয়কর বিবরণী দেওয়াটা বাধ্যতামূলক। আয়কর বিবরণী যদি না দেয় তাহলে মনোনয়নপত্র অসম্পূর্ণ এবং সেই মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা। তো এইগুলোর ব্যাপারে নির্বাচন কমিশন যেন ওই যে পরিপূর্ণভাবে এগুলো প্রয়োগ করছে না।
অনতিবিলম্বে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আর ধর্মমন্ত্রী জানান, ওয়াকফ সম্পত্তি লুটপাট করে ভোগ করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাথে পৃথক বৈঠক শেষে এসব কথা জানান তারা। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর কর্মব্যস্ত গাউসিয়া মার্কেট এটি একটি ওয়াকফ স্টেট, যেখানে দোকান রয়েছে 588টি, যার সর্বনিম্ন মাসিক ভাড়া মাত্র 112 টাকা আর সর্বোচ্চ ভাড়া 2118 টাকা। ওয়াকফ স্টেট নিয়ে চলছে এমনই লুটপাট। ঢাকায় এমন ওয়াকফে লিল্লাহ সম্পত্তি রয়েছে যার অবস্থা এমনই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেন ধর্মমন্ত্রী ও বাংলাদেশ ওয়াকফ প্রশাসক। এ সময় ওয়াকফ সম্পত্তি লুটপাট বন্ধের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ওয়াকফ যারা ওয়াকিফ, যারা ওয়াকফকারী, তারা যে উদ্দেশ্য, যে মহৎ উদ্দেশ্যে করে গেছেন, সেই উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয়, এটা হলো ওনার প্রচেষ্টা, মানে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা। এটাকে করার জন্য যা করার দরকার আমরা ইনশাল্লাহ করব। এর আগে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন টিআইবির নির্বাহী পরিচালক। এ সময় সরকারের দুর্নীতি বিরোধী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়, যাতে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট তুলে ধরেন। দুদক কার্যকরের বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এমন একটা বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। দুদকের মতো প্রতিষ্ঠান অনতিবিলম্বে পুনর্গঠন করা উচিত, এই বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। 2028 সালে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনফারেন্স বাংলাদেশে আয়োজনের জন্য প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানান ডক্টর ইফতেখার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, নীতিগত সমস্যার কারণে এখনও পিছিয়ে নবায়নযোগ্য জ্বালানি খাত। আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে সব রকমের নীতি সহযোগিতা দেবার আশ্বাস দেন তিনি। আর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, জটিলতা কমাতে প্রফেশনাল লাইসেন্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জানাচ্ছেন জাহিদ রহমান। টেকসই বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, সবুজ নির্মাণ প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি এবং শিল্প প্রযুক্তির আধুনিকায়নে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 15তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ 2026। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সৌর বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণ উপকরণে কর ছাড় দেওয়ার ঘোষণা দেন। সৌর বিদ্যুতে বিপ্লব ঘটাতে প্রতিটি বাড়ির ছাদকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। এটা কনভিন্স হয়ে গেছি যে আমাদের দেশ রেডি সোলারে যাওয়ার জন্য। সমস্যা হলো যে আমাদের পলিসি, আপনাদেরকে কিভাবে পলিসি সাপোর্ট দিলে আমরা এটাকে খুব দ্রুত ইমপ্লিমেন্টেশনে যেতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করছি। দিনের দ্বিতীয় সেশনে যোগ দিয়ে বাণিজ্যমন্ত্রী দেশের বিনিয়োগ ও বাণিজ্য পরিবেশ আরও সহজ করার আশ্বাস দেন। 25-26টা ভিন্ন ভিন্ন লাইসেন্স পারমিট লাগে একটা ব্যবসা শুরু করার জন্য। সো এই প্রসেসটাকে সরলীকরণ করার জন্য আগামী দিন যে কোম্পানিটা বিডাতে যাবে, রেজিস্ট্রি করবে, তাকে তার সবগুলি ক্লিয়ারেন্স আমরা একটা প্রভিশনাল লাইসেন্স বা ক্লিয়ারেন্স দিয়ে দিব প্রত্যেকটার জন্য। সেই সাপোর্ট আমরা আপনাদেরকে দিব, যে সাপোর্ট লাগে সেই সাপোর্ট দেব। 3 দিন ব্যাপী এই আয়োজন চলবে 9 মে পর্যন্ত, যেখানে 12টি দেশের প্রায় 140টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। হামে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 12 শিশুর। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। নতুন আতঙ্কের নাম নিউমোনিয়া ও ডায়রিয়া। টিকা কার্যক্রম শুরু হলেও এর প্রভাব পড়েনি এখনো। চিকিৎসকরা বলছেন, টিকার আওতায় আনার 3 সপ্তাহের মধ্যে সংক্রমণ কমার সম্ভাবনা আছে। নাজিবুর রহমানের রিপোর্ট। হাসপাতালগুলোতে এখন যেন তিল ধারণের জায়গা নেই। চারিদিকে অসহ্য যন্ত্রণা নিয়ে সময় পার করছেন ছোট্ট শিশুরা। ভোগান্তি আর দুশ্চিন্তা গ্রাস করছে অভিভাবকদের। হাম আক্রান্তের হার যেমনি লাফিয়ে বাড়ছে, তেমনি
মৃত্যুর মিছিলও হচ্ছে দীর্ঘ। সবশেষ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মৃত্যুর সংবাদ এসেছে 12 জনের। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 336 জনের। সংক্রমণ এখন আর শিশু নয়, ছড়িয়েছে কিশোর ও তরুণদের মাঝেও। হামের কারণে মৃত্যু হয় কেন? হামের কারণে মৃত্যুর 1 নম্বর কজ হচ্ছে আপনার নিউমোনিয়া। যেসব বাচ্চাগুলির পুষ্টিহীনতায় আছে, যে বাচ্চাগুলি লেট প্রেজেন্টেশন, যে বাচ্চাগুলির হাম হয়েছে কিন্তু ধরা যাচ্ছিল না, যেই বাচ্চাগুলি স্বাস্থ্য ব্যবস্থার কাছে আসে নাই, এইগুলি হয় কি আস্তে আস্তে জটিলতা ধারণ করে নিউমোনিয়াটা এমন পর্যায়ে চলে যায়, কোনো অন্য ক্ষেত্রে সবকিছু দেওয়ার পরও সে রোগীগুলি বাঁচে না। 12 জনের মৃত্যুর খবর আসার দিন বৃহস্পতিবার উত্তর সিটি নগর ভবনে হামের টিকা নিয়ে চলে এক মতবিনিময় সভা। এপ্রিল থেকে শুরু হওয়া টিকা কার্যক্রমের আওতায় প্রায় 4,90,000 শিশুকে টিকা দেওয়ার তথ্য জানিয়েছে ডিএনসিসি। আমরা প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাচ্চাকে আমরা টিকা দেব। আপনাদেরকে সাথে নিয়ে, পাশে নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে আমরা সামনের দিনে আমাদের বাংলাদেশের সন্তানদের জন্য আমরা কাজ করব। হামে সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে ঢাকা বিভাগ এগিয়ে থাকায় সিটি কর্পোরেশন এলাকায় টিকা কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে নগর প্রশাসন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিগত সরকারের মুক্ত গণমাধ্যম তৈরির প্রতিশ্রুতি ছিল গাল ভরা বুলি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমন মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, আধুনিক যুগে সরকারের জবাবদিহিতার বাইরে থাকার সুযোগ নেই, তাই বিএনপি সরকার স্বাধীন গণমাধ্যম তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া কোয়াবের নেতারা পাইরেসি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবার আহ্বান জানান। সালাউদ্দিন কাদেরের প্রতিবেদনে বিস্তারিত। দেশের ব্রডকাস্টিং ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা আর আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2026। প্রদর্শনীতে থাকছে সফটওয়্যার, ব্রডকাস্টিং সলিউশন ও ইন্টারনেট সেবার নানা অফার। পাশাপাশি ব্যবসায়িক নেটওয়ার্ক ও প্রযুক্তি বিনিময়ের সুযোগও পাচ্ছেন অংশগ্রহণকারীরা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তি খাতের বিকাশে গোপনীয়তা ও অনিয়ম সংক্রান্ত সমস্যাগুলোর সমাধানে সরকারের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। কোঅপ সভাপতির অভিযোগ, গত 16 বছরে এই খাতে সরকারি সহায়তা পাওয়া যায়নি। দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত আমরা সরকারিভাবে এই ডিজিটাল সেক্টরটিকে পূর্ণ রূপ দেওয়ার যে কাজটি সেটি আমরা সম্পন্ন করতে পারিনি। আমরা আশা প্রকাশ করছি যে এই সরকারের আমলে হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমরা এই সেক্টরটিকে ডিজিটাইজেশনে বাস্তবায়ন করব। আমাদের একটা দাবি থাকবে, আজকে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী এখানে আসবেন, আমরা এই পাইরেসির ব্যাপারে ওনাকে কঠোর হওয়ার জন্য, এবং আমাদের অভিভাবক ওনাকে আমরা অনুরোধ করব যেন এই বিষয়টিকে উনি খুব শক্তভাবে দেখেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান গণমাধ্যম অনেক বেশি স্বাধীন পরিবেশে কাজ করছে। পাওয়ার অফ ডিজিটাল প্ল্যাটফর্ম শুধুমাত্র রাজনৈতিক বাতাবরণকেই পরিবর্তন করে নাই, এমনকি আমাদের ব্যক্তিগত গোপনীয়তার জগৎকেও কিন্তু পরিবর্তন করে ফেলেছে। এই অবস্থাটাকে যদি শৃঙ্খলার মধ্যে না আনতে পারি, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানুষের লৌকিক ক্ষমতাকে যেমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা দিয়ে জাতিসংঘের জন্ম দিতে বাধ্য করেছে, তাহলে কিন্তু একটা নতুন পৃথিবীর মধ্যে আমরা রাজধানীর পূর্বাঞ্চলে আইসিসিবিতে আগামী 9 মে পর্যন্ত চলবে এই প্রযুক্তি ও ব্রডকাস্টিং প্রদর্শনী। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। বিপিএল ফিক্সিং প্রসঙ্গ। 12তম আসরে ফিক্সিংয়ে জড়িত ও তদন্তে বাধা দেবার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ক্রিকেটার সহ 5 জনকে নিষিদ্ধ করেছে বিসিবি। অভিযোগপত্র পাবার 14 দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিবি। দোষ প্রমাণিত হওয়ায় শাস্তি বিলম্ব করার সুযোগ নেই বলে জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। জানাচ্ছেন মমিনুর রিপন। বিপিএলের 12তম আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগটা ছিল বেশ জোরালো। দীর্ঘ তদন্ত শেষে এবার শাস্তির পথে হাঁটল ক্রিকেট বোর্ড। বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তে দুর্নীতির চেষ্টা, বেটিংয়ের সম্পৃক্ততা, তদন্তে সহযোগিতা না করা এবং বাধা দেওয়ার দায়ে 5 জনকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বিসিবি, যেখানে একমাত্র ক্রিকেটার হলেন অমিত মজুমদার। এছাড়া 2 টিম ম্যানেজার লাবলুর রহমান ও রেজওয়ান কবির, ফ্র্যাঞ্চাইজি সহমালিক তৌহিদুল হক ও মিডিয়া ম্যানেজার সামিনুর রহমান। যখন এই জিনিসটা আসে, একটা বোর্ড ডিসাইড করতে পারে এই জিনিসটাকে লেন্দি করা, আর একটা বোর্ড ডিসাইড করতে পারে এই জিনিসটাকে একটা এক্সাম্পল হিসাবে সেট করে দেবে। আমাদের কাছে যখন এই জিনিসটা নিয়ে আসছে,
তখন আমরা জিনিসটা দেখেছি, আমি দুটা প্রশ্ন করেছি, ডু উই হ্যাভ এনাফ এভিডেন্স? I got my answer. I said execute. This is high time to set an example in Bangladesh cricket যে এই জিনিসটা একটা এক্সাম্পল হয়ে শুরু হইতে হবে। এদিকে গত আসরে বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিসিবি, যেখানে গত আসর শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত সিলেট ও নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করেনি তৎকালীন বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএলে আপনার এই যে ফিক্সিং রিলেটেড ইস্যুস আমরা অনেক আলোচনা শুনি, আমাদের প্লেয়ারদের একটা সেফটির বিষয় রয়ে যায় এখানে। এক হচ্ছে পেমেন্ট এবং প্লেয়াররা যেন ভুল পথে না চলে যায়, ওইটার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটা প্রপারলি সিলেক্ট করা। তো আমাদের এখন পরবর্তী এডিশন নিয়ে কথা বলার এখনও টাইম আসে নাই, আমরা ইন্টারিম বডি। সো আমাদের কাজ হচ্ছে যে পেন্ডিং ইস্যুসগুলো যেন আমরা সলভ করতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ আমাদের প্লেয়াররা অনেকেই টাকা পাচ্ছে না। বিপিএল সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন করে নীতিমালা করা হবে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে স্কুলের ম্যানেজিং কমিটিতে সংসদ সদস্য সহ রাজনৈতিক প্রভাবশালীদের ক্ষমতা কমানো হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক স্কুলের আওতাধীন করা হচ্ছে। প্রতিমন্ত্রী নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুপুরে এক আলোচনা সভায় এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা ভঙ্গুর করে রেখেছে বিগত আওয়ামী লীগ সরকার। এ কারণে নতুন করে আরও অনেক স্কুলের অবকাঠামো নির্মাণ করতে হচ্ছে। একই সঙ্গে শিক্ষাকে যুগোপযোগী করতে কারিকুলাম সহ শিক্ষকদের ট্রেনিং বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের পারফরমেন্স মূল্যায়নের আলাদা নজরদারি থাকবে। তিনি বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার সীমিত আকারে হলেও ক্লাসরুমগুলোতে করা হবে। নগর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা এবং আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প দ্বিতীয় পর্যায়ে কর্মরত ৪,৩৮২ জন কর্মকর্তা কর্মচারীর চাকরি বহাল রাখার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা জানান, স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত এই প্রকল্পের আওতায় নির্মিত ১৯২টি স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান থাকায় অনিশ্চয়তায় পড়েছেন তারা। এছাড়া কর্মকর্তা কর্মচারীদের চাকরি বহাল রেখে কার্যক্রম চালিয়ে যাবার দাবি জানিয়েছেন তারা। ইস্পাহানে মির্জাপুর খেলার খবর। সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী পাকিস্তানের তুলনায় বাংলাদেশের পেসাররা এগিয়ে। আগামীকাল সকাল 10টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে একথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আরো জানাচ্ছেন কৌশল ইয়াসের। 6 মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ পাকিস্তান। এখনো পর্যন্ত দুদল সাদা পোশাকে 15 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে 12টিতে, একটি টেস্ট ড্র হয়েছে। বাংলাদেশের জয় 2 ম্যাচে। নাজমুল হোসেন শান্তর দলের জন্য স্বস্তির বিষয় জয় পাওয়া। ওই 2 টেস্টই সবশেষ মুখোমুখি দেখায়, তাও আবার পাকিস্তানের মাটিতে, যদিও সেই বিষয়টি শান্তর ভাষায় অতীত। হোয়াইট ওয়াশ করার প্ল্যান এরকম কোনো ব্যক্তিগতভাবে আমি চিন্তা কখনোই করি না। 10 দিনের খেলা, 5 দিন করে, এই 10টা দিন কিভাবে আমরা বেটার ক্রিকেট খেলতে পারি, ওদের থেকে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি, এটাতে আমি বেশি চিন্তা করি। প্রসেসটা খুব ইম্পর্টেন্ট রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট আউটকাম। ধারণা করা হচ্ছে পেস সহায়ক উইকেট হবে, তাই বোলিং আক্রমণের দায়িত্বটাও পেসারদের নিতে হবে। সেক্ষেত্রে তাসকিন আহমেদ, নাহিদ রানারা এগিয়ে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। রানাকে একদম আমি ছোট থেকে চিনি। লাস্ট যে কয়টা টেস্ট ম্যাচও ছিল সবগুলোতে আমি মনে করি যে ও ভালোভাবে ডেলিভার করার চেষ্টা করেছে। স্টিল নতুন আমি বলবো যে টেস্ট ক্রিকেটে, বাট খুবই এক্সাইটিং। এবং একটা ক্যাপ্টেনের আন্ডারে যখন এর ধরনের একটা এক্সপ্রেসিভ পেস বোলার থাকে, এটা অবশ্যই একটা বাড়তি সুবিধা। এদিকে 2024 সালে ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের দুঃখ ভোলার কথা নয় সফররতদের। এবারের সফর নিজেদের শক্তির জানান দেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছে পাকিস্তান। আমরা কোনো প্রতিপক্ষকে হালকা করে দেখি না। প্রতিশোধ সংশ্লিষ্ট কোনো কথা আমরা বলতে চাই না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বেশ ভালো ক্রিকেট খেলছে।
আমরাও ভালো মানের ক্রিকেট উপহার দিতে চাই। We want to be the side that finishes games off and plays a good brand of cricket. টেস্ট সিরিজ শিক্ষার্থীদের বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।